প্রিয় দর্শক, বাংলাদেশের খবরের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সুদীপ্ত সাইদ খান। আজ আমরা আড্ডা দিব জনপ্রিয় অভিনেত্রী রোকেয়া প্রাচীর সঙ্গে। রোকেয়া প্রাচী, আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের খবরের পক্ষ থেকে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? যখন বাংলাদেশ আক্রান্ত হয়, যখন বাংলাদেশের মানুষ আক্রান্ত, যখন বাংলাদেশ পুড়ছে, বাংলাদেশের মানুষ ভালো নেই, তখন একা রোকেয়া প্রাচী ভালো থাকতে পারে না। কাজে আমি ভালো নেই, কিন্তু ভালো না থাকলেও আমি আমার বাংলাদেশের জন্য আমি আমার মানসিক জোর রেখেছি, কথা বলছি, শক্তিহীন হইনি। আর আমরা শোক থেকে শক্তি সঞ্চার করছি, শোক থেকে জাগরণ, শোক থেকে শক্তি। তো এই মুহূর্তে বলতে পারি যে ভালো না থাকলেও সেই শক্তি জাগরণটুকু আমাদের ভেতরে ভীষণভাবে আমাদের উজ্জীবিত রেখেছে। তো ইদানিং দিনকাল কেমন কাটছে, কিভাবে কাটাচ্ছেন? আমরা সবাই, আপনি তো আসলে বাংলাদেশেই থাকেন, পলাতক আত্মগোপনে থাকাটা কেমন থাকে, লুকিয়ে থাকা, গোপনে থাকা, সে থাকাটা তো আসলে সেটার বর্ণনাটা কিরকম, ধরেন এর আগের একটা বর্ণনা দিই, এখনের কথাই বলি। ধরেন আমি কখন খাচ্ছি, কখন ঘুমাচ্ছি, কোথায় থাকছি, কোথায় ঘুমাচ্ছি, আমরা বাংলাদেশে যারা এভাবে গোপনে আছে আমরা জানি না। আমাদের কোনো ব্রেকফাস্ট টাইম নেই, কোনো লাঞ্চ টাইম নেই, কোনো ডিনার টাইম নেই। আমাদের জীবনে ঘুমের কোনো সময় নেই। আমরা মানে খেতে হয় তাই খাওয়া, চোখটা যখন ক্লান্তিতে বুজে আসে তখন ঘুমাতে হয়। সময় পার হচ্ছে, জীবন কাটছে, কিন্তু আমাদের জীবনটা এখন আমরা সবাই আত্মগোপনে আছি। কারণ বেরোলেই হামলা মামলার ভয় আছে। মামলা তো রাজনৈতিক কর্মীদের জীবনে এক ধরনের রাজনীতির সাথে মামলার সম্পর্ক, কিন্তু হামলাটা ভাবতেই গা শিউরে ওঠে। আজকাল দিনকাল মানে আতঙ্ক। ইদানিং আপনাকে অভিনয় দেখা যায় না, তো অভিনয়টাকে মিস করছেন কিনা? দেখেন, 5ই আগস্ট পরবর্তী সময়ে আমার সাথে আমার মায়ের দেখা হয় না, আমার সাথে আমার কন্যাদের দেখা হয় না, আমার আত্মীয় স্বজন কারোর সাথে আমার দেখা নেই। যেখানে আমার নিজের পরিবারের কারোর সাথে দেখা নেই, কথাও হয় না। তারপর আমার বাংলাদেশের সাথে আমি বাংলাদেশের মাটিতে পা দিতে পারছি না বাংলাদেশের থেকে। সেখানে আসলে অভিনয়কে মিস করার অনুভূতিটাই আর নেই, একদমই নেই। আমি ভুলে গেছি যে আমি একজন শিল্পী ছিলাম। মাঝে মাঝে ভুলে যাই যে আমি অভিনয় করেছিলাম। যখন ইউটিউবে বা ফেসবুকে যখন চলে আসে তখন, বা অনেকে যখন টকশোতে পরিচয় করে দেয়, অভিনয় শিল্পীর কথাটা যখন আসে প্রসঙ্গক্রমে, তখন মনে হয়েছে আমি অভিনয় শিল্পী ছিলাম, আমি মঞ্চে কাজ করেছিলাম, আমি পরিচালক ছিলাম নাটক চলচ্চিত্রে। তখন মনে হয় এখন এসব কিচ্ছু নেই। এখন আর কোনো কিছুকে মিস করি না বাংলাদেশ ছাড়া। আমি বাংলাদেশকে মিস করি, আমি আমার নেত্রীকে মিস করি, আমি তিনের মিস করি, আমি 23 বঙ্গবন্ধুর অভিনয়কে মিস করি, আমি বাংলাদেশের মানুষের স্বাভাবিক জীবনযাপনকে মিস করি, স্বাভাবিক মানুষ হিসেবে যেভাবে আমরা পথ চলেছিলাম, কাজ করেছিলাম, সেই সময়টাকে, সেই জীবন যাত্রাকে মিস করি। আমি মিস করি যে আমি জাতীয় পতাকা নিয়ে রাস্তায় হেঁটে বেড়ানো, মিছিল করা, জয় বাংলা বলা, সেই জয় বাংলা নেই। আমি বঙ্গবন্ধু ধানমন্ডি 32 নেই। আমি বহুদিন ধানমন্ডি 32-এ গেছি, কখনো সময় পেলেই আমি সেখানে গেছি, মানে এত অজস্রবার গেছি, মানে কাজেও গেছি, কাজ ছাড়াও গেছি। এখন আসলে ধানমন্ডিতে গেলে কোথায় যাব? তিনের এতে তো আগে মানে ধানমন্ডি মানে তিনের এতে যাওয়া, সেটি নেই। তো আমাদের তো কিছু নেই আসলে। কাজে আমি ব্যক্তি রোকেয়া প্রাচী তার অভিনয়, শুটিং মিস করা না করা এগুলো মনে আসে। অভিনয় রাজনীতির বাইরে অন্য কোনো পেশার সঙ্গে আপনি জড়িত আছেন কিনা, বা অন্য কিছু করছেন কিনা এই সময়টা? আমি সবসময় অভিনয় করেছি,
স্ক্রিপ্ট লিখেছি, ডিরেকশন দিয়েছি, প্রডিউসার হিসেবে কাজ করেছি। আমার জীবনের রুটি রুজির জায়গা যদি বলেন অভিনয়, মানে অভিনয়ের সংশ্লিষ্টতা। আমার আবেগের জায়গা যদি বলেন অভিনয়ের সাথে সম্পৃক্ততা। আমার মানে যে কোনো কিছু, মানে আমার প্রফেশনও যদি আপনি বলেন পেশা হিসাবে, তাহলে এটাই অভিনয় করা, পরিচালনা করা, স্ক্রিপ্ট লেখা, এই সংক্রান্ত। এর বাইরে আমি অন্য কোনো পেশা কাজ করা হয়নি। আর রাজনীতি আমার পরিচয়, আমার অস্তিত্ব, আমার আমার যদি বলে, আমি যদি বলি যে আমি কে, অভিনয় শিল্পী ধরেন, সেটা তো আমার একটা জায়গা যেখানে আমি, অনেকে গান করেন, সেটা তার একটা এক্সট্রা কারিকুলাম, তার একটা পরিচয়। অভিনয় করে আমি রোকেয়া প্রাচী খ্যাতি পেয়েছি দেশে বিদেশে। কিন্তু যদি আমাকে বলেন যে আপা আপনার আসলে ভেতরের পরিচয় কি, আমি মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে, আমার বাবা বাংলাদেশ আওয়ামী লীগ করেছেন, আমি বাংলাদেশ আওয়ামী লীগের গর্বিত একজন রাজনৈতিক কর্মী। এটা আমার খুব গর্বের। এটা আমি যখন বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু কন্যা যখন বাংলাদেশে ছিলেন সেই সময় যেমন গর্বের সাথে বলেছি, আর এখন তখন বেশি বলার প্রয়োজন হয়নি, তখন সময়টা এরকম ছিল। কিন্তু এখন আমি, এখন তো সময়টা আমাদের অনুকূলে না, কিন্তু আমি অত্যন্ত গর্বের সাথে উচ্চারণ করে মানুষকে বারবার মনে করিয়ে দিই যে আমি অভিনয় শিল্পী, কিন্তু আমার প্রধানতম পরিচয় হচ্ছে আমি একজন রাজনৈতিক কর্মী বাংলাদেশ আওয়ামী লীগের। আপনি শিল্পী থেকে এখন রাজনীতির মাঠে আছেন, তো এই যে অভিনয় শিল্পী থেকে রাজনীতির মাঠে চলে এলেন, এই অনুপ্রেরণাটা আসলে কোত্থেকে পেলেন? দেখেন, এটা তো আজকে না, আমি তো বাংলাদেশ আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত 2000 মানে সেই 14-15 সাল থেকে। একদম মানে যদি আপনি বলেন যে দলের হয়ে কাজ করা, বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে আমি আসলে 2014 থেকে কাজ করছি। তো কাজে এটা তো আর, এই প্রশ্নটা আসলে সেই সময় আমাকে সকলে করেছিলেন যে আপনি সরাসরি বাংলাদেশ আওয়ামী লীগের সাথে যুক্ত হলেন কেন। তো তখন আমি সবাইকে ওই 2014 সালে, 2014 সালে আসলে যখন গণজাগরণ মঞ্চ তৈরি হয়, সেই সময় আমি আমার সম্পৃক্ততা শুরু সরাসরি, এবং আমি তখন সিদ্ধান্ত নেই যে আমি বাংলাদেশ আওয়ামী লীগের সাথে একদম সরাসরি একজন আওয়ামী লীগ কর্মী হয়ে কাজ করব। সময়টা সেই 2012-13 থেকে শুরু আসলে। তো আমাকে যখন সবাই প্রশ্ন করেছে তখন আমি একটি কথাই বলেছিলাম যে আমি অভিনয় শিল্পী, সেটি আমার একটি অবস্থান, কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশে দাঁড়িয়ে আমি একজন অভিনয় শিল্পী হিসেবে দেশে বিদেশে সুনাম কুড়িয়েছি, আমি পুরস্কার অর্জন করেছি, সুখ্যাতি পেয়েছি, সেই বাংলাদেশের কাছে আমার ঋণ আছে। বাংলাদেশ আমাকে যে দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমার তার প্রতি দায়বদ্ধতা রয়েছে, তার প্রতি ঋণ রয়েছে। আমি রাজনৈতিকভাবে, আমার বাবা যেহেতু আগেই বলেছি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক ভাবে তিনি 1975 সালের সময় বাংলাদেশ মিরপুরের শ্রমিক লীগের প্রেসিডেন্ট ছিলেন, সেই সময় উনি কাজ করতেন। তো সেই সময় থেকে আমি তো, তখন থেকে আমার দেখা, আমার বেড়ে ওঠা পরিবেশের ভেতর দিয়ে আমি তখন সম্পৃক্ত হইনি, কারণ আমি শুধু দেখেছি আমার বাবা কি করছেন। সেই আমাদের বাসাতে যখন মিটিং হতো, লোকজন আসতেন, তো সেই আবহে বড় হওয়ার যে ছেলেবেলা আমার, সেটা আমার আদর্শিক জায়গায় আসলে ছিল, আমার মেধা মননে ছিল। কিন্তু আমি যখন নির্দিষ্ট করে একদম রাজনৈতিক কর্মী হয়ে গেলাম, আমার মনে হয়েছে যে আমার উচিত কিছু দেয়া রাজনৈতিক ভাবে, এবং প্রত্যেকটা, আমরা কেউ রাজনীতির বাইরে না। একজন মানুষের যদি রাজনৈতিক আদর্শিক জায়গা না থাকে, তাহলে সেই মানুষটি আসলে কে, এই পরিচয়টা সম্পূর্ণ হয় না। অনেকেই বলে যে ভাই আমি রাজনীতি করি না, এটা কিন্তু আমার কাছে, এটা আমার একদম একান্ত আমার নিজস্ব অভিমত। রাজনীতি করি না এই কথাটা আমার কাছে কারেক্ট মনে হয় না। কোনো না কোনো রাজনৈতিক দল বা কোনো না কোনো রাজনৈতিক আদর্শের তো তাকে গ্রহণ করতে হবে। দেখেন, বাংলাদেশটাকে তো, আপনি যদি বাংলাদেশকে ভালোবাসেন, তাহলে বাংলাদেশ সম্পর্কিত রাজনৈতিক আদর্শিক জায়গা তো আপনাকে নির্ধারণ করতে হবে। আমি যদি বলি যে আমি কারো না, এই মানুষটাই ভয়ঙ্কর, আর আমি সবার, এই মানুষটাও ভয়ঙ্কর। কেউ যদি বলে আমি সবার, তারও কমিটমেন্টের প্রবলেম। কেউ যদি বলে আমি কারো না, তারও কমিটমেন্টের প্রবলেম। এই জন্য আমি মনে করি যে কেউ যখন বলে যে আমি আসলে কোনো কিছু পছন্দ করি না, রাজনীতি চিন্তা করতে চাই না, এটা আমার অভিমত যে এটা আমার কাছে ঠিক মনে হয় না। আমার মনে হয় যে আমি রাজনীতি না করতে পারি সে দলের হয়ে, কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা আদর্শিক স্তম্ভ থাকে, যে স্তম্ভের ভিত্তিতে সে রাজনৈতিক দলের সাথে
আমার বাংলাদেশের সম্পর্ক থাকতে হবে। যদি সেই রাজনৈতিক দলের সাথে আমার বাংলাদেশের অস্তিত্বের সম্পর্ক না থাকে, সেই রাজনৈতিক দল আমার আদর্শের হবে না। আমি অন্য মানুষেরটা বলতে পারি না। তা আমার মনে হয়েছে যে আমার দুঃখিত, আমার বারবার আমার এখানে আসলে ওই যে আপনি বললেন না আমি কেমন আছি, আমি আসলে আলোহীন থাকি আর কি, আলো আলো নেই আমার জগতে। তো যাই হোক, মানে যেটা হয় কি বলছিলাম যেন, আচ্ছা, তো আমি বিশ্বাস করি যে রাজনৈতিকভাবে আমার মুক্তিযুদ্ধ কিন্তু আমার দিক নির্দেশনা, আমার 1971 আমার দিক নির্দেশনা, আমার পরিচয়। তো 71কে যে রাজনৈতিক দল ধারণ করবে, সে রাজনৈতিক দল বাংলাদেশকে রক্ষা করবে। সে বাংলাদেশ রাজনৈতিক দল, এই সম্পর্কটা হচ্ছে 1971। 1971 মানে বঙ্গবন্ধু, আর বঙ্গবন্ধু মানে আমার কাছে বাংলাদেশ। এটাকে যে রাজনৈতিক দল ধারণ করবে, আমার মনে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এই বঙ্গবন্ধু 1971 এবং বাংলাদেশকে ধারণ করে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছে। বঙ্গবন্ধুর 7ই মার্চের ঘোষণা, বঙ্গবন্ধু সারা জীবনের ত্যাগ তিতিক্ষার ফলাফল। বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছেন, 30 লাখ শহীদ, সেই নেতৃত্বে, সেই নির্দেশে বুকের তাজা রক্ত দিয়ে এবং 3 লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ। এই মুক্তিযোদ্ধাদের ঘিরে আমার বাবা আছেন, আমার চাচারা আছেন। অর্থাৎ এই মুক্তিযুদ্ধের বাংলাদেশে আমিও একজন অংশীদার। আমি মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ধারক বাহক। বাংলাদেশ আওয়ামী লীগ আমার জন্য রাজনৈতিক আদর্শের পৃষ্ঠ একটি জায়গা, যেখানে আমি আমার অস্তিত্ব, আমার পরিচয়, আমার আপসহীন যে আদর্শ, সেটাকে আমি বজায় রেখে কাজ করতে পারবো। সেজন্য আমি বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য হয়েছি। এবং একটু জানতে চাই, সেটা হচ্ছে এই যে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আপনি যুক্ত হলেন, এই রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার পর অভিনয় শিল্পী রোকেয়া প্রাচীর জীবনে কি ধরনের পরিবর্তন এসেছে? হ্যাঁ, প্রতিকূলতা আসেনি। আসলে যেটা হয়েছে, আমি অভিনয়কে মানে অভিনয়ে বেশি মনোযোগ দেইনি। আমার যে পেশা, ধরেন আমি স্ক্রিপ্ট লিখতাম, আমি নির্দেশনা দিতাম, আমার মানে পুরো একটা প্রোডাকশন হাউস ছিল। সেই জায়গাটা আমার আসলে ধীরে ধীরে সেখানে আমার সময় অনেক কমেছে। রাজনীতির জায়গায় আমার সময় বেশি গেছে। এছাড়া আমাকে আমি রাজনীতি করেছি দেখে গত 16 বছরে কেউ আমাকে কোণঠাসা করেনি। কিন্তু অদ্ভুত ব্যাপার আমি আপনাকে বলি, 2001-এর সময়, ওই দিকের সময়টাতে কিন্তু আমি ব্ল্যাক লিস্টেড হয়েছিলাম, কারণ আমি তখন মুক্তিযুদ্ধের সমর্থক একজন শিল্পী ছিলাম দেখে। আমি তখন শিল্পকলা একাডেমিতে চাকরি করতাম। সেই সময় আমার চাকরিগত সমস্যা হয়েছে, আমার চাকরি ছাড়তে বাধ্য করেছিল আমাকে। আমার তখন মাটির ময়না নিয়ে দেশের বাইরে কান চলচ্চিত্র উৎসব সহ অন্যান্য উৎসবে যাওয়ার ক্ষেত্রে সেই সময় যারা সংস্কৃতি প্রতিমন্ত্রী বা সংস্কৃতি মন্ত্রণালয়ে যারা নেতৃত্ব দিয়েছেন, যারা ছিলেন মন্ত্রণালয়ে, তারা কিন্তু আমাকে ভীষণ নাজেহাল করেছিলেন, অপমান করেছিলেন। কারণ একজন শিল্পী বিদেশে যাবে তার চলচ্চিত্র নিয়ে, সেখানেও মুচলেখা দিবে। সরকারি অফিসার এনওসি নিয়ে বিদেশে যান, মুচলেখা দিয়ে নয়। আমাকে কিন্তু মুচলেখা দিতে হয়েছিল। এবং সেই সময়ের ওই সময় বিএনপি সরকারে যিনি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়, সেলিমা রহমান, উনার নির্দেশনায় শিল্পকলা একাডেমিতে আমাকে মুচলেখা দিতে হয়েছিল। এবং পরবর্তীতে আমাকে, আমি যেন বিদেশে যেতে না পারি উৎসবে, আমাকে সেটাও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু তখন আমি বাংলাদেশ আওয়ামী লীগের সরাসরি রাজনৈতিক কর্মী ছিলাম না, তখন আমি সমর্থক ছিলাম, মুক্তিযুদ্ধের পক্ষের একজন শক্তি হিসেবে কাজ করেছি, সমাজ সচেতন মানুষ ছিলাম এবং মুক্তিযুদ্ধের সমর্থক ছিলাম দেখে আমাকে বাংলাদেশ আওয়ামী লীগ ক্যাটাগরিতে ফেলে কিন্তু এটা করা হয়েছিল। আর সেই সময় শিল্পকলা একাডেমির চাকরি, আমার চাকরিটা তখন যারা ছিল তাদের কারণে আমার চাকরিটা মানে চাকরি তো যায় না সরকারি চাকরি সহজে, আমাকে ছাড়তে বাধ্য করা হয়েছিল। চাকরি আমি ছেড়ে দিয়েছিলাম সেই সময়। তো এখন আমি মানে যখন আমি আওয়ামী লীগ করিনি তখন কিন্তু আমাকে এই প্রতিবন্ধকতা বিএনপি সরকারের সময় পোহাতে হয়েছে। কিন্তু গত 16 বছরে আমার সহশিল্পীরা কিন্তু আমার সাথে আমার পরিবারের মানুষের মতো মিশেছেন। যে শিল্পী আমার বাসায় এসেছেন জন্মদিনের কেক নিয়ে, যে শিল্পী আমার সাথে বসে ঘন্টার পর ঘন্টা কফি খেয়েছেন, আমার শুটিং অভিনয় করেছেন, আমার নির্দেশনায় অভিনয় করেছেন, আমার সাথে সংগঠন করেছেন 5ই আগস্টের পর। এবং 14ই জুলাইয়ের কথা বলি, এটা আরো
অদ্ভুত। 2024 14 জুলাই টেলিপ্যাব, যেটা বাংলাদেশ টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশন, সেখানে তখন আমাদের যে কমিটি ছিল, কমিটির কাজের শুরুর আগে আমরা ধানমন্ডি 32-এ যাব ফুল দিতে সর্বসম্মতিক্রমে। তো সেখানে সিনিয়র হিসেবে আমি ছিলাম। তো আমাদের সকলে আমার নেতৃত্বে গিয়েছিলেন, সেখানে আমার সাথে দাঁড়িয়ে ভীষণ আপনজনের মতো ফুল দিয়েছেন। ফুল দেওয়ার পর আমরা সবাই একসাথে বসে কফি খেলাম, সবকিছু কত সুন্দর, ভালো পরিবেশ। কিন্তু যখন 5 আগস্ট এলো, এই মানুষগুলোই পাল্টে গেল। এই মানুষগুলো আমাকে গ্রহণও করতে পারলো না, আমাকে আর চিনতে পারলো না। মানে আসলে আমি বলবো না ওরা আমার কাছে অপরিচিত, আমাকে ওরা অপরিচিত করে দিল, আমাকে বহিষ্কার করলো বাংলাদেশ আচ্ছা, টেলিভিশন। বহিষ্কার প্রশ্ন আমি করে রাখবো। এর আগে একটু জানতে চাই। প্রতিকূলতা আসলে এটাই, আর কিছু না। তো সংস্কৃতির একজন মানুষ হিসেবে রাজনীতিতে অংশ নেওয়া আপনার বক্তব্য থেকে আসলে যে অনেক কঠিন। তো এই যে যারা অংশ নিতে চায় না, আমি তো আপনাকে বলি সংস্কৃতির মানুষকে রাজনীতিতে আসতে অনেক কঠিন। আচ্ছা, আমি বলি এই জায়গা থেকে জানতে চাই যে সংস্কৃতি মানুষের রাজনীতিতে অংশ নেওয়াটা সহজ না কঠিন? আচ্ছা, ও প্রশ্ন আপনার। রাজনীতি করার জন্য আদর্শ প্রয়োজন। আপনি কোন পেশায় আছেন সেটা বড় বিষয় না। আপনার যদি রাজনৈতিক আদর্শ ঠিক থাকে, আপনি তো রাজনীতি করবেন আদর্শ দিয়ে। আপনি অভিনয় করছেন অভিনয়ের কৌশল দিয়ে তো না। আপনি ভালো গান করেন, গানের সুর দিয়ে তো আপনি রাজনীতি করবেন। আপনি রাজনীতি করবেন রাজনৈতিক আদর্শ দিয়ে। আপনি সেই আদর্শ যদি আপনার ঠিক থাকে, তাহলে তো আপনি রাজনীতি করতেই পারেন, যে কেউ রাজনীতি করতে পারে। একজন রিক্সা চালক যিনি আমাদের রিক্সা চালান, সেই ভাইটিও রাজনীতি করতে পারেন। যিনি বাসায় আমাদের সাপোর্ট সিস্টেম দেন, সেই খালাম্মা, সেই আপাটাও আমাদের সাথে রাজনীতি করতে পারেন। কাজে রাজনীতি করার জন্য কোনো পেশা বা কোনো কিছু আসলে আমি মনে করি না সহায়ক বা প্রতিবন্ধকতা। প্রধানতম শর্ত হচ্ছে আপনার আদর্শ ঠিক থাকতে হবে। তারপর আপনি সময় দিচ্ছেন, আপনার মেধা কতটুকু সেটা দিয়ে আপনি এগিয়ে যাবেন। কিন্তু আদর্শের বাইরে একমাত্র শর্ত হচ্ছে রাজনীতি করার জন্য আপনার আদর্শ ঠিক আছে। আপু, আপনি আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত আছেন এবং এর কারণে আপনার পূর্বোক্ত কথা থেকে আমি যতটুকু বুঝতে পারলাম যে আপনি অনেকটা কোন ঠাসা অবস্থায় আছেন। এই যে রাজনীতি করার জন্য একজন শিল্পী হিসেবে আপনি কোন ঠাসা হয়ে আছেন, এই বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন? আসলে রাজনীতি করার জন্য কোণঠাসা না। দেখেন, এর আগেও তো অনেক পট পরিবর্তন হয়েছে রাজনীতিতে, হয়েছে না? বাংলাদেশের সরকার ব্যবস্থায় কিন্তু অনেকবার পট পরিবর্তন হয়েছে। সেখানে সেই গত 16 বছরে বাংলাদেশ আওয়ামী লীগ যখন সরকার ব্যবস্থায়, তখন কি অন্য শিল্পীরা অভিনয় করেননি? অন্য সঙ্গীত শিল্পী গান করেননি? কাউকে কি আন্ডারগ্রাউন্ড হইতে হয়েছিল? কারো নামে কি মামলা হয়েছিল কোনো অভিনয় শিল্পী, সঙ্গীত শিল্পীর নামে? কোন অভিনয় শিল্পী কোন দোকান উদ্বোধন করতে গেছে, তাকে নিয়ে ওখানে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে? এরকম তো ঘটেনি। কোন অভিনেতাকে বেইলি রোডে মারধর করে কাপড় ছিঁড়ে ফেলে তাকে কারাগারে দেওয়া হয়েছে? এরকম ঘটনা তো ঘটেনি। কোন অভিনয় শিল্পীরা সেই সময়ের খুনের মামলায় আসামি হয়েছে? এরকম ঘটনা তো ঘটেনি গত 16 বছরে। তার মানে এখন যেটা ঘটেছে, এটা রাজনীতি করবার জন্য নয়। এখন যে রেজিম ক্ষমতায় আছে, এটা হচ্ছে তাদের প্রতিহিংসার ফলাফল। কারণ তারা প্রতিজ্ঞাবদ্ধ যে তারা বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেবে, বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থকদেরকেও নিশ্চিহ্ন করে দেবে। তারা বাংলাদেশ আওয়ামী লীগের নাম ও নিশানা মুছে দেবে। তারা বঙ্গবন্ধুকে রিসেট বাটনে দিয়ে মুছে দেবে। 1971 সালকে রিসেট বাটনে দেবে, ইউনূস এটা বলেছে। সেই কারণে আজকে আমি যেমন কোণঠাসা, আমি যেমন পলাতক আত্মগোপনে, তেমনি যে শিল্পী রাজনীতি করেননি সেই শিল্পীকেও একই রকম জীবন যাপনের ভেতর দিয়ে যেতে হচ্ছে। তার হয়তো আমার চেয়ে একটু কম, আমার হয়তো একটু বেশি। এমনও আছে যে শিল্পী বাংলাদেশ আওয়ামী লীগকে 1 বছর আগে খারাপ কথা বলেছেন, আমি গালি বলবো না, যে শিল্পী বঙ্গবন্ধু কন্যাকে খারাপ কথা বলেছেন, যে শিল্পী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, ইউনূসদের পক্ষে ছিলেন,
সেই শিল্পীদেরকেও বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোর কারণে হুমকি দেয়া হচ্ছে, মামলা দেওয়ার কথা বলা হচ্ছে, তাদেরকে তাদের ছবি পোস্টারিং করে, ব্যানার করে, জুতা নিক্ষেপ করে তাদেরকে হেয় প্রতিপন্ন করছে, অসম্মান করছে। মানে এর চেয়ে ন্যাক্কারজনক নজিরবিহীন ঘটনা বাংলাদেশ কেন পৃথিবীতে ঘটেনি। কাজে এখানে রাজনীতি মুখ্য নয়, মুখ্য হচ্ছে রেজিমে যারা আছে, এই যে আজকে ইউনূস এবং তার সাথে যারা আছে, জামাত ইসলামী, বিএনপি, হিজবুত তাহরীর, হেফাজতে ইসলাম, এনসিপি এবং এই সকল যারা মিলেমিশে একটা বাহিনী হয়েছে, তারা করছে এটা রাষ্ট্রীয় মদতে, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায়। এই মব বাহিনী আমাদেরকে আসলে সকলকে, জনগণকে, ছাত্র জনতা সবাইকে একইভাবে ভীত সন্ত্রস্ত করছে, হামলা করছে, মামলা করছে, হত্যা করছে, ধর্ষণ করছে, সহিংসতার শিকার করছে। আপু, এই জায়গা থেকে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে এই সময়ে আওয়ামী লীগ সবচেয়ে নাজুক অবস্থা অতিক্রম করছে। তো এই নাজুক অবস্থার পেছনে কি কি কারণ বলে আছে বলে আপনি মনে করেন, আর এই নাজুক অবস্থা থেকে ফিরতে পারবে কিনা, আর যদি তারা ফিরতেও পারে সেক্ষেত্রে আসলে কত বছর লাগতে পারে তাদের আগের অবস্থানে পৌঁছাতে, যদি একটু ব্যাখ্যা করতেন। আপনার আসলে এখানে প্রায় 4টা প্রশ্ন। একটি প্রশ্ন হচ্ছে কেন, দেখেন হ্যাঁ। আমাদের সকল প্রশ্নের উত্তর ইউনূস দিয়ে দিয়েছে। এটা একটা অদ্ভুত ব্যাপার। ইউনূস ক্ষমতা গ্রহণের পর পর আমেরিকায় গিয়ে বলেছে যে এটা কোনো হুট করে করা কোনো ঘটনা নয়, এটা মেটিকুলাসলি ডিজাইন করা একটা ঘটনা। অর্থাৎ তারা দীর্ঘ, এবং উনি যখন কিংস পার্টি করছিলেন, করতে পারলেন না, ওনার বহু আগে থেকে ক্ষমতার শীর্ষে বসবার কামনা বাসনা, উনি সেটা পারেননি, কিংস পার্টি করতে ব্যর্থ হয়েছিলেন এবং নানানভাবে কনস্পিরেসির ভেতর দিয়েই ছিলেন তিনি এবং তার সাথের মানুষজন। তো তাদের সেই কনস্পিরেসিটা এত বছর ধরে তারা করে এসেছেন। তাদের সাথে এমন এমন মানুষজন এখন আমরা দেখছি যারা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্রলীগের হেলমেটে ছিল, বাংলাদেশ আওয়ামী লীগের প্রশাসনের হেলমেটে ছিল, বাংলাদেশের সাংস্কৃতিক জগতের হেলমেটে ছিল, মানে পুরো হেলমেট বাহিনী। তারা ভেতরে থেকে কনস্পিরেসি করেছে, বাইরে থেকে করেছে, ডিপ স্টেটের ষড়যন্ত্রের মাধ্যমে করেছে, পাকিস্তানের সহায়তায় করেছে, এবং উগ্র মৌলবাদী যে জঙ্গি গোষ্ঠী আছে তাদের একটা মদত আছে। তারা মিলেমিশে এক হয়ে, এবং বঙ্গবন্ধুকে যারা 1975 সালে হত্যা করেছিল সপরিবারে, সেই হত্যাকারীরাই তো 1971 সালে বাংলাদেশের শত্রু ছিল। কাজে 1971, 1975 এবং পরবর্তী সময় বাংলাদেশ হয়ে উঠল জঙ্গি উগ্র মৌলবাদের অভয়ারণ্য। এবং তার ফলাফলে আপনার নিশ্চয়ই মনে আছে 63 জেলায় 500 স্থানে বোমা হামলা, 21শে আগস্ট। আমার এখানে আসলে মানে ভল্ট একটু সমস্যা আছে, যার জন্য আপ ডাউন হচ্ছে। তো আপনার নিশ্চয়ই মনে আছে 21শে আগস্ট, 5ই আগস্ট, 21শে আগস্ট উদীচীর বোমা হামলা, তারপর রমনার বোমা হামলা, হলি আর্টিজান সহ আদালত প্রাঙ্গণের বোমা হামলা, মাজারে শাহজালালের মাজারে বোমা হামলা, এরকম সিরিজ অফ বোমা হামলার ঘটনা বাংলাদেশে ঘটেছে। বঙ্গবন্ধু কন্যা কিন্তু জিরো টলারেন্স নীতিতে সবাইকে বিচার করে শাস্তি দিয়ে বাংলাদেশকে কিন্তু জঙ্গি মুক্ত করেছিলেন। কাজে এরাও যুক্ত হয়েছে তাদের সাথে, এবং 5ই আগস্ট এরাই করেছে। সামনে মুখোশ হিসেবে কিছু কোমলমতি শিক্ষার্থীদের নামিয়েছিল, কিন্তু একটা সময়ে সেই শিক্ষার্থীরা ছিল না। তারপরে ছিল হিজবুত তাহরীর শিবির, জঙ্গি ছেলেপেলেরা, কিশোর গ্যাং ছিল, টোকাইরা ছিল, এবং এভাবে ক্ষমতা দখল করেছে, যেটা ইউনূস একদম স্পষ্ট করে বলেছে যে মেটিকুলাসলি ডিজাইন করা মাস্টার মাইন্ডের খেলা। তো কাজে এই চক্রান্ত ভেঙে বেরিয়ে আসা আওয়ামী লীগের জন্য কঠিন ছিল। আপনার ঘরের শত্রু বিভীষণ, আপনি যদি বিদেশি চক্রকে তো আপনি থামাতে পারবেন, কিন্তু যারা আপনার দেশের ভিতরে থেকে মির্জাফরের কাজ করবে আপনি তখন বেরোতে পারবেন না। বঙ্গবন্ধু কন্যা স্পষ্ট করে বলেছিলেন যে 1 ইঞ্চি মাটি যদি আমি দিয়ে দেই বিদেশিকে,
আমি আজকে প্রধানমন্ত্রী থাকতে পারবো, সারা জীবন থাকতে পারবো। বঙ্গবন্ধু 1 ইঞ্চি মাটি দিতে রাজি ছিলেন না, উনাকে 75 বরণ করতে হয়েছে। বঙ্গবন্ধু কন্যাও বলেছিলেন যে আমি 1 ইঞ্চি মাটি কখনো দিব না, আপোষহীন ভাবে উনি বলেছিলেন। এবং উনি এটাও বলেছিলেন যে আমি 1 ইঞ্চি মাটি কম্প্রোমাইজ করি, আমি সারা জীবন প্রধানমন্ত্রী থাকবো। আমরা দেখেছি ওনার কথা সত্যি হয়েছে। আজকে আমাদের কিন্তু 1 ইঞ্চি না, আমাদের মানচিত্র পাল্টে যাচ্ছে। আমাদের মানচিত্র, আমাদের সংবিধান, আমাদের সার্বভৌমত্ব বহু জায়গায় কিন্তু বিকিয়ে দিয়েছে। এই বিকিয়ে দেওয়ার বিনিময়ে তারা ক্ষমতা দখল করেছে। কাজে চক্রান্তকে ঠেলে বেরিয়ে আসা কঠিন ছিল। এবং আজকে ধরেন আপনি বললেন যে আমরা উত্তরণের পথ কি, বাংলাদেশের জনগণ আজকে আপনি দেখেন, আপনি হয়তো বলবেন না, কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি আপনার উত্তর। যখন আপনার মিডিয়া হাউস দখল হয়ে যায়, যখন রেজিম চেঞ্জ হলে অসংখ্য সাংবাদিকের কার্ড বাতিল হয়ে যায়, সদস্য পদ স্থগিত হয়ে যায়, অসংখ্য সাংবাদিক খুনের মামলার আসামি হয়ে যায়, তখন আমি নিশ্চিত করে জানি একজন সাংবাদিকের পরিণতিটা কি। আপনি হয়তো বলবেন না, কিন্তু সাংবাদিকদের এই পরিণতি কবে কখন হয়েছিল বাংলাদেশে? আজকে যে ঘটনাগুলো ঘটছে, আজকে শিল্পীদের যে পরিণতি আমি একটু আগেই বলেছি, সাংবাদিকদের যে পরিণতি, আজকে সাধারণ জনগণের পরিণতি চিন্তা করেন। ওরা কি শুধু বাংলাদেশ আওয়ামী লীগকে হত্যা করেই ক্ষান্ত হয়েছে? ওরা আজকে 4 লাখ বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী জেলে, হত্যা হয়েছে অগণিত। আমরা এখনো বুঝতে পারছি না কে কোথায় আছে, এখনো অনেকের খবর জানি না। অনেক পরে জানতে পারি যে তার তো অর্ধগলিত লাশ পাওয়া গেছে, খণ্ড বিখণ্ড লাশ পাওয়া গেছে। তারপর বুঝতে পারছি আসলে উনি তো আত্মগোপনে নেই, উনি তো মৃত। এখন আমরা আইডেন্টিফাই করতে পারছি না কতজন আমাদের হত্যা হয়েছে। প্রত্যেকটা নেতাকর্মীর বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। আপনি যখন দেখবেন আপনার পাশে যে আছে, ধরেন আপনি দেখলেন যে আমার বাড়ি ভাঙচুর হয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, লুটপাট হয়েছে, আপনি প্রকাশ করতে না পারলেও আপনার কিন্তু মেনে নিতে পারবেন না এই রেজিমকে, আপনি মনে মনে মানতে পারবেন না। আজকে জনগণ দেখেছে, সহ্য করেছে। এখন কি হচ্ছে? প্রতিদিন 20টা 25টা করে হত্যা হচ্ছে। নারীরা, মানে একদম লেটেস্ট যদি আমি আপনাকে বলি, একটা বাস স্ট্যান্ডে একটা মেয়েকে উলঙ্গ করে ফেললো দিনে দুপুরে। এই বাংলাদেশে আপনি একটা উলঙ্গ নারীর ভিডিও দেখবেন, একটা নারী উলঙ্গ হয়ে যাবে, তাকে মারবে সবাই। এটা প্রতিদিন ঘটছে। জনগণ এগুলো মানবে না। জনগণের জীবনযাত্রার মান কোথায় গিয়ে দাঁড়িয়েছে? প্রায় 500-র মতো মিল, কলকারখানা, ফ্যাক্টরি বন্ধ। গাজী টাওয়ার মব গিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিল। লুট করতে গেল, 178 জন সেখানে মৃত। যারা ভিতরে ছিল বা যারা লুট করতে গেছে অনেকে বেরোতে পারে। 178 জনের লাশ এখনো তাদের পরিবার পায়নি। গাজী টাওয়ার ধ্বংস হওয়াতে আজকে বাংলাদেশের গাজী টাওয়ারের মানে চাহিদা কে মিটাচ্ছে? কারা করলো? কেন? এটা কি সাধারণ জনগণের প্রশ্ন আসবে না? আজকে শেয়ার বাজার কোথায়? আজকে অর্থনীতি কোথায়? বিনিয়োগ কোথায়? আগে আপনি ব্যবসা করতেন যে টাকা, এখন তো সেটা পাচ্ছেন না। আপনাকে তো আপনার বিজনেসের জন্য চুক্তি করে এসেছে ইউনূস, আপনি জানেন না কি চুক্তি, কি কি দিয়ে দিবে আপনার, সেটা আপনি জানেন না। আপনার ট্যাক্সের টাকায়, আমার ট্যাক্সের টাকায় চুক্তি করেছে, কিন্তু আমাকে কি কি বিসর্জন দিতে হবে আমি জানি না। তাহলে এমন এমন মানে কি বলে দুঃশাসন জনগণ কেন মানবে? জনগণই উত্তরণ ঘটাবে, জনগণ তাদের টেনে হিচড়ে নামাবে, এবং জনগণের সাথে বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের পক্ষে দাঁড়িয়ে আন্দোলন করবে, জনগণের জীবনমানকে উন্নয়ন করবার জন্য, জনগণকে এই দুঃশাসন থেকে রক্ষা করবার জন্য। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে, বাংলাদেশের শিক্ষকের পরিণতি কি আপনি কোনোদিন দেখেছেন? এই যে আপনার এই বয়স পর্যন্ত শিক্ষকদের কেন অপমানিত হতে হবে? আপনি বলেন মুক্তিযোদ্ধাকে কেন জুতার মালা গলায় পড়তে হবে? আপনি বিচারপতিকে কিভাবে অপমান করে নিয়ে যাচ্ছেন? আপনি নির্বাচন কমিশনারের মতো একটা বয়স্ক অবসরে যাওয়া একটা নির্বাচন কমিশনারকে আপনি প্রকাশ্যে টেলিভিশনে বিশ্ব দেখছে জুতা দিয়ে বাড়ি মারছেন। আপনি ইনস্টিটিউট ধ্বংস করে দিয়েছেন। ইউনূসের বাহিনী বলছে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবে, ডিজিএফআই ইট খুলে ফেলবে। আপনি এদেরকে পৃষ্ঠপোষকতা করছে ইউনূস। আমার আপনার টাকায় আজকে এনসিপি কে প্রতিদিন প্রায় 3.5 থেকে 4.5 কোটি টাকা ব্যয় করে এনসিপির প্রচারণায়
প্রোটোকল দিয়েছে, রাষ্ট্রীয় প্রোটোকল, যে প্রোটোকল মহামান্য রাষ্ট্রপতিও ওই লেভেলের পায় না। দেশে কি যুদ্ধ যে আপনি সাজোয়া যান বের করবেন? দেশে কি যুদ্ধ প্রধানমন্ত্রী বা মহামান্য রাষ্ট্রপতি আছেন যে আপনি ডগ স্কোয়াড নামাবেন? এনসিপির জন্য কেন ডগ স্কোয়াড, কেন সাজোয়া যান? তার মানে এই যে ইউনুসের যে সকল কর্মকাণ্ড, আপনি কি ভাবছেন একজন কৃষক বোঝে না, একজন রিক্সাওয়ালা ভাই বোঝে না? অবশ্যই বোঝে। ধানমন্ডি 32-এ আমরা 15 তারিখে শোক জানাবো, আপনি নিষেধাজ্ঞা দিলেন কেন? মানুষকে আপনি মানুষ ভাবছেন না, মানুষের অধিকার কেড়ে নিচ্ছেন। জনগণই উত্তরণ ঘটাবে, টেনে হিচড়ে নামাবে, এবং যখন জনগণ তাদেরকে নো বলবে, টেনে হিচড়ে নামাবে, তারপর জনগণ যদি আমাদেরকে ম্যান্ডেট দেয়, আমাদেরকে ভোট দেন, আমাদেরকে সমর্থন করেন, যে প্রক্রিয়ায় রাষ্ট্রের সংবিধান অনুযায়ী যে প্রক্রিয়ায় জনগণ আমাদেরকে চাইবে, আমরা সেখানে যদি যেতে পারি, আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি এমন একজন মানুষ যে তার হাতে জাদু আছে, মনে মায়া আছে, এবং মাথার মধ্যে শুধুই বাংলাদেশ। তিনি বাংলাদেশকে 1981 সালের 17ই মে যেখান থেকে তুলে এনে বাংলাদেশকে জুলাইয়ের আগ পর্যন্ত, জুলাই 2024 পর্যন্ত এনেছিলেন, উনার পক্ষে সম্ভব একমাত্র এই বাংলাদেশকে আবার সেই উন্নয়নের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া। এটা সম্ভব শেখ হাসিনার হাত ধরে। আপু, একটু গত বছর একটু ফিরে যেতে চাই। গত বছরের 15 আগস্ট, আপনি গিয়েছিলেন 32 নম্বরে, এবং সেখানে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন, এবং সেই শ্রদ্ধা জানাতে গিয়ে আপনি হেনস্থার শিকার হয়েছিলেন। তো এই জায়গা থেকে একটু জানতে চাই যে যে সময়টাতে বাংলাদেশ আওয়ামী লীগের অনেক বড় বড় নেতারাও আত্মগোপনে রয়েছে, কেউ সাহস করে আগাচ্ছে না, তো সেই সময়ে আপনি 32 নম্বরে গিয়ে এই শ্রদ্ধা জানানোর যে সাহস, সেটা কোত্থেকে পেলেন? দেখেন, 5ই আগস্ট থেকে আমি 10 তারিখে ঘোষণা দিয়েছিলাম যে কেউ যাক বা না যাক, আমি যাব, আমি একা যাব, মিছিল নিয়ে যাব, যদি কেউ না যায় একা হলেও আমি যাব। এটা একদম প্রকাশ্যে ঘোষণা দিয়ে আমি বলেছিলাম, কারণ 5 তারিখ থেকে গণভবনে যা ঘটলো, এবং যেভাবে পুলিশদেরকে হত্যা করা হলো, যেভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করা হলো, যেভাবে পুরো বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্থাপনা ধ্বংস হলো, এবং বঙ্গবন্ধুর ছবি, ভাস্কর্য এবং ধানমন্ডি 32 পুড়িয়ে দেওয়া হলো, এই সব কিছু দেখার পর আমার মনে হলো আমার আসলে একা নিরাপদে বেঁচে থেকে কোনো লাভ নেই। যখন এই জায়গাগুলোতে আঘাত ঘটেছে, ওরা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্য ভেঙেছে, জয়নাল আবেদিনের ভাস্কর্য ভেঙেছে, বেগম রোকেয়ার মুখের উপরে অশ্রাব্য গালি লিখেছিল। আমার মনে হয়েছিল যে এই বাংলাদেশ, এই সময় যেখানে আমার আদর্শ, আমার ইতিহাস, সংস্কৃতি কিচ্ছু নেই, সেখানে বঙ্গবন্ধুর মতো এত বড় একজন নেতার ভাস্কর্যে জুতার মালা পরাচ্ছে, ফাঁসি দিচ্ছে, এবং ধানমন্ডি 32 পুড়িয়ে দিল, ভাঙচুর করলো, লুটপাট করলো। তখন আমার মনে হচ্ছে একজন রোকেয়া প্রাচী যদি বেঁচে থাকে কিছুই হবে না, বেঁচে থাকার কোনো মূল্য নেই, রোকেয়া প্রাচী মরে গেলেও কিছু যায় আসবে না। আমার ওই মুহূর্তে এটাই অনুভূতি ছিল। আমার পাসপোর্টে ভিসা ছিল, আমাকে অনেকেই বলেছিল যে আপনি চলে যান, যেহেতু আমি জুলাইতে একদমই রাজপথে ছিলাম, কাজ করেছি, কথা বলেছি, তো জুলাই থেকে আমার উপরে অনেক হুমকি আসছিল, অনেকেই বলেছে যে যান, চলে যান, কিন্তু আমার মনে হচ্ছে না, আমি বেঁচে থাকি কোনো লাভ নাই, আর এই বেঁচে থাকাটা কোনো মানুষের বেঁচে থাকা না। আমার মনে হচ্ছে আমি যদি বেঁচে থাকি মানুষের মতো বাঁচবো, আর যদি আমার মৃত্যু হয় আমি মানুষের মতো মরবো। আমার বাবা যুদ্ধ করেছে, আমার চাচারা যুদ্ধ করেছে, আমাদের বাড়ির গেটে লেখা আছে মুক্তিযোদ্ধার বাড়ি, তা আমি একজন মুক্তিযোদ্ধার বংশধর হিসেবে আমার মনে হয়েছে আমি যাব। তারপরে আমার কি হয় আমি জানি না, কারণ আমাদের যোদ্ধারা যখন যুদ্ধে গিয়েছিলেন ওনারা জানতেন না ওনারা ফিরবেন কিনা। ওনারা সন্তান সম্ভবা স্ত্রী ফেলে রেখে গিয়েছিলেন, ছোট শিশুরে ফেলে রেখে গিয়েছিলেন, বাড়ি ঘর, আত্মীয় স্বজন, বাবা মা সবাইকে ফেলে তারা নিরুদ্দেশে জীবন বাজি রেখে যুদ্ধে গিয়েছিলেন আমাদের কথা ভেবে। আমরা, আমি, আপনি, আমরা
আমরা আজকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার হয়েছি, আমরা বড় বড় কথা বলি, দেশে বিদেশে যাই, একটা গ্রিন পাসপোর্ট আমরা পেয়েছি, সেই জন্য ওনারা আমাদের জন্য ত্যাগ করেছিলেন। ওনারা যদি ভাবতেন আরে আমার বউ তো প্রেগনেন্ট, আমার থাকা দরকার, আরে আমার বাবার তো স্ট্রোক করেছে, ওনার তো আবার স্ট্রোক করতে পারে, আমার থাকা দরকার, আমার মায়ের তো কিডনি ফেল করেছে, আমার মায়ের জন্য আমার থাকা দরকার, আমার ছোট বাচ্চাকে তো স্কুলে দিতে হবে, ওনারা যদি এসব হিসেব করতেন, আমি আপনি আজকে পাসপোর্ট হোল্ডার হতাম না, আমি আপনি আজকে আমাদের এই মর্যাদা থাকতো না। ওনারা আমাদের জন্য সব ত্যাগ করেছিলেন এবং বঙ্গবন্ধু আমাদের জন্য সকল কিছু সপরিবারে মৃত্যুবরণ করেছেন নৃশংসভাবে। এবং বঙ্গবন্ধু কন্যা চাইলে বিদেশে থেকে যেতে পারতেন। 17ই মে 1981 সালে উনি যদি নাও আসতেন, উনাকে ইতিহাস কোনোদিন উনাকে কোনো খারাপ কিছু বলতে পারতো না, কারণ ওনার বাস্তবতাই তখন এরকম ছিল, ওনার পক্ষে দেশে আসা সম্ভব ছিল না। কিন্তু উনি এসেছিলেন আমাদের জন্য, বলেছিলেন আমি আপনাদের কাছে ফিরে এসেছি। আমরা ওনাকে কিছু দিতে পারিনি, আমরা বঙ্গবন্ধুকে কিছু দিতে পারিনি, আমরা বঙ্গবন্ধুর কন্যাকেও কিছু দিতে পারিনি, এবং দেশকেও কিছু দিতে পারিনি, মুক্তিযোদ্ধাদের কিছু দিতে পারিনি। আমার মনে হচ্ছে এরকম জায়গায় আমার বেঁচে থাকার কিচ্ছু যায় আসে না। একজন রোকেয়া প্রাচী বেঁচে থাকলেও কিছু হবে না, মৃত্যু হলেও কিছু হবে না, কিন্তু আমি যদি না যাই 32-এ, আমি সারা জীবন আমাকে ক্ষমা করতে পারবো, আমি আমার নিজের চোখে মানুষ হিসেবে থাকবো না। আপনি কি ভাবেন আমার 5 তারিখে ভয় হয়নি? অনেক মানুষ যখন আমাকে বুঝিয়েছে দেশের বাইরে চলে যান, আমি ভেবেছি দেশের বাইরে যাব, আমার ভেতরে যুদ্ধ হয়েছে, আমি কি ভয়ে পালিয়ে যাব, আমি কি ভয়ে বিদেশে গিয়ে সেটেল করব? এই যুদ্ধ কি নিজের ভেতরে হয়নি? মানুষ তো ভয় পায়, মানুষের স্বাভাবিক ইমোশন হচ্ছে ভয় পাওয়া। ভয় পেয়েছি, 3 দিন কেঁদেছি শুধু ঘরের মধ্যে বসে, এবং ভেতরের যে নিজের ভেতরের যে সত্তাগুলোর সাথে যুদ্ধ হয়েছে। আমার মনে হচ্ছে না, আমি যদি আজকে না যাই, আমি যদি দেশে থেকে যুদ্ধ না করি, আমি কোনোদিন আমার চোখে তাকাতে পারবো, আমি আমাকে ক্ষমা করতে পারবো না। আমি 7 তারিখে লিখেছি ফেসবুকে যে আমি বঙ্গবন্ধুর সৈনিক, বঙ্গবন্ধুর আদর্শের কর্মী, আমি শেখ হাসিনার কর্মী, আমি বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী, মানে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক বা না থাকুক, আমি শেখ হাসিনার কর্মী হয়ে থাকবো। এবং তারপর 10 তারিখে আমি লিখেছি আমি যাব ধানমন্ডি 32-এ, এবং আমি গেছি। আমার সেই সময়ের অনুভূতিটা এরকমই ছিল, এবং আমার মনে হয়েছে যে আমার ভেতরের যুদ্ধে আমি জয়ী হয়েছি। আগে তো নিজের ভেতরের যুদ্ধে জিততে হয়। এবং আজকে যদি আমাকে বলেন যে এখনো কি আমি হতাশ, না। আপনি যদি আমাকে জিজ্ঞেস করতে পারেন আমরা কি সফল হব, আমি জানি না। যুদ্ধে সফলতা বিজয় সেইটা ভেবে মুক্তিযুদ্ধে যায়নি কেউ। আমি জানি না কি হবে, আমাদের 16ই ডিসেম্বরের মতো বিজয় আসবে কিনা আমি জানি না, কিন্তু আমি মনে করি আমরা যুদ্ধে আছি, যুদ্ধে যাব, এটাই ইতিহাস আমাদেরকে শিখিয়েছে, এটাই বঙ্গবন্ধুর শিক্ষা, এটাই বঙ্গবন্ধুর আদর্শ। এবং আপনি আমাকে বলেছিলেন না যে রাজনীতির জন্য কি প্রতিকূলতা, শিল্পী হিসাবে রাজনীতির জন্য প্রয়োজন শুধুই আদর্শ, এবং সেই আদর্শ আজকে আমাকে এতটা সাহসী করেছে। এই জায়গা থেকে একটু জানতে চাই, সেটা হচ্ছে প্রতিকূল পরিবেশেও আপনি আওয়ামী লীগের পক্ষে সোচ্চার। আমরা অতীতে দেখেছি যে আওয়ামী লীগ আপনাকে আপনি আওয়ামী লীগের হয়ে এমপি নির্বাচন করতে চেয়েছিলেন, কিন্তু আওয়ামী লীগ আপনাকে মনোনয়ন দেয়নি এবং অবমূল্যায়ন করেছে। যতটুকু জানি যে আপনি দলে অবমূল্যায়িত হয়েছেন অনেকবার। তো এখন এই দলের প্রতিকূল সময় এসে আপনি আওয়ামী লীগের পক্ষে কাজ করছেন। এখন দেখা গেল যে ভবিষ্যতে যদি আওয়ামী লীগ আপনাকে মূল্যায়ন না করে বা অবমূল্যায়ন করে, সেক্ষেত্রে সেই বিষয়টা কিছু ভাবছেন কিনা, বা ওই ভাবনাটা ভেতরে কাজ করে কিনা, বা সেই হতাশা বা সেই যে ইয়েটা আর কি, মানে ওই চিন্তায় কখনো দুশ্চিন্তাগ্রস্ত হন কিনা, হতাশ হন কিনা? শুনেন, আপনাকে আমি বলি, হ্যাঁ, আমি অতীতেও কখনো মনে করিনি যে আমাকে অবমূল্যায়ন করা হয়েছে। অবমূল্যায়ন করা হয়েছে এটা মানুষ তখনই ভাবে যখন সে কিছু পাওয়ার জন্য অনেক বেশি মানে টার্গেটেড থাকে। আমি তো টার্গেটেড আওয়ামী লীগের কর্মী ছিলাম না যে আমি আওয়ামী লীগ করছি, আমি আমার সমস্ত ত্যাগ করছি কারণ আমাকে ওটা পেতে হবে। অর্থাৎ আমার যে আদর্শ, রাজনীতির উদ্দেশ্য হচ্ছে
আমি অনেক কাজ করবো, আমি অনেক ডেডিকেটেড রাজনৈতিক কর্মী হব, কিন্তু দিনের শেষে আমার ওই আপেল গাছ থেকে আপেলটা পেতে হবে, আমার আপেল গাছটা আমাকে দিয়ে দিতে হবে। আমি ওই আদর্শে রাজনীতি করার জন্য বাংলাদেশে আওয়ামী লীগ চাইনি। আমি বললাম না, আমি একদম ছোটবেলা থেকে আমার বাসায় রাজনৈতিক আবহ দেখেছি। আমার একদম মনে নেই, আমি কোলে ছিলাম, আমার চাচারা বলতেন যে ওনারা যখন যুদ্ধ করে ফিরেছেন তখন অস্ত্র জমা দেয়নি, ওই অস্ত্রটার সামনে আমি বসে কিন্তু অস্ত্র নাড়াচাড়া করেছি। এবং আমি ওরকম একটা পরিবার থেকে উঠে আসা মেয়ে। এবং আপনি খেয়াল করবেন, যদি আমি যে সকল নাটক সিনেমায় অভিনয় করেছি, সব জায়গায় আমার নিজের কর্ম কিন্তু মুক্তিযুদ্ধকে ভিত্তি করে, বঙ্গবন্ধুর আদর্শিক জায়গাগুলোকে ভিত্তি করে আমার সাংস্কৃতিক পদচারণা ছিল। তা আমার কখনো মনে হয়নি যে আমি আওয়ামী লীগ করছি, আমি অনেক ভালো কর্মী, আমাকে এমপি হতেই হবে। হ্যাঁ, হতে চেয়েছি, এখন সেটা দল সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু সেটা না পাওয়াতে আমার কখনো হতাশা মনে হয়নি, বা কখনো আমি ভাবিনি যে আমি অবমূল্যায়িত হয়েছি। এবং আজকে দল দুঃসময়, আমি মনে করি যে একজন দলীয় রাজনৈতিক কর্মীর কাজ তো বিপদেই সামনে আসা। আমরা বলি না, বিপদেই বন্ধুর পরিচয়। তো আমি আমার অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে সুসময় অনেক সময় অনেকের খোঁজ নেই না, কিন্তু আমার একটা সুনাম আছে অনেকের কাছে, যার জন্য অনেকে আমাকে মানে খোঁজ খবর নেন, অনেকে আমাকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন। আমি বহু মানুষের দুঃসময় গিয়ে হাজির হয়েছে তাদের বাড়িতে, বহু বহু মানুষের, এটা আমি বলতে চাই না এইসব কথা। আমার মনে হয় যে একজন মানুষের দুঃসময় কাজে আসতে হয়। এবং আমি দলের রাজনৈতিক কর্মী, এবং আমি যত বছর সময় পেয়েছি আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সেই সময় আমি রাষ্ট্র ক্ষমতায় থাকা সেই একটি রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমার যে মর্যাদার জায়গা সেটি আমি উপভোগ করেছি। আমি এমপি হইনি, সেটি আমার কোনো দুঃখ কখনোই হয়নি। আর আজকে আমি মনে করি, আজকে দল দুঃসময়, এটা আমার প্রধানতম দায়িত্ব, জীবনের সকল কিছুকে ফেলে দিয়ে, এটা আমার প্রধানতম দায়িত্ব, আমার সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে এখনই সময় আমার দলের পক্ষে থাকা। এটা এখনই একজন রাজনৈতিক কর্মীর দুঃসময় দেখাতে হয় সে দলের পাশে আছে। আর ভবিষ্যতের কথা আপনি যেটা বললেন, আমি এখনো মনে করি না আপেল গাছটা আমার হওয়া উচিত। আমার কখনো আপেল গাছের মালিক হওয়ার কোনো ইচ্ছাই নাই। আপনি এমপি বললেন, দেখে ওটাকে আপেল গাছ প্রতীকী অর্থে বললাম। ভাই, কিছু কিছু করা, যদি ধর এটা হচ্ছে এবাদতের মতো, আপনি আপনি আপনার কাজটা করবেন, আমি আমার কাজটা করব। আমার কিছু পেতে হবে, এই ভাবনাটা নিয়ে কাজ করাটা তো আমার দলের জন্য আদর্শিক কাজ না। তার মানে উদ্দেশ্যমূলক, এটা উদ্দেশ্যমূলক কোনো কিছুই সৎ নয়। আমার কোনো ইচ্ছা, উদ্দেশ্য, ভবিষ্যৎ পরিকল্পনা নেই। ভবিষ্যতে কি পাবো না পাবো সেগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমি কি পেতে চাই সেটা আপনাকে আমি জোর গলায় বলতে পারি। আমি পেতে চাই হচ্ছে বাংলাদেশ থেকে ইউনূস বাহিনী বিতাড়িত হবে। আমি দেখতে চাই আরেকটা বিজয়, আমি দেখতে চাই আমাদের স্বাধীনতা পুনরুদ্ধার হয়েছে। আমি দেখতে চাই বঙ্গবন্ধু কন্যা বীরের বেশে বাংলাদেশে এসেছে। আমি দেখতে চাই যারা রাষ্ট্রদ্রোহী তাদের সংবিধান অনুযায়ী বিচার হবে। আমি এগুলো দেখতে চাই। এগুলো না পেলে আমি আমার অনেক রাগ হবে, আমার অভিমান হবে। আমি এগুলো দেখতে চাই, এগুলো এগুলো আমি করতে চাই। কিন্তু ওই আপেল গাছ আমার প্রয়োজন নেই, আপেল গাছের কথা মাথায় নেই, আসবেও না। আমি নেত্রীকে মানি, বঙ্গবন্ধুকে মানি, বাংলাদেশকে মানি, মুক্তিযুদ্ধকে মানি। আমার আর কিছু প্রয়োজন নেই। তারপর যেটা হচ্ছে যে আহ, আপনি একজন নারী তো, বাংলাদেশের যে সমস্ত নারীরা রাজনীতিতে যুক্ত, তাদেরকে অনেক সময় আমরা দেখি যে সেটা বিএনপির হোক, আওয়ামী লীগের হোক, বা যে কোনো দলের হোক না কেন, নারীদেরকে একটু হচ্ছে ব্যাক স্টেজে রাখার একটা প্রবণতা আমরা লক্ষ্য করি, যে তাদেরকে খুব একটা পাত্তা দেওয়া হয় না, মূল্যায়ন করা হয় না। তো এই জায়গা থেকে আসলে নারীর রাজনৈতিক নেতৃত্ব নিয়ে, নারীর রাজনৈতিক নেতৃত্ব নিয়ে আপনার দৃষ্টিভঙ্গিটা খুব জানতে চাই। আমি আসলে এই কথাটা অনেকেই বলে যে রাজনীতিতে নারীদেরকে কোণঠাসা করা হয়। আমার কাছে এটা খুব সত্য মনে হয় না। হ্যাঁ, কারণ কি, দেখেন, যদি এটা সত্যি হতো তাহলে মতি আপা কখনো অগ্নিকন্যা হয়ে বাংলাদেশ রাজনীতিতে এত বড় ভূমিকা রাখতে পারতেন না। এখন হয় কি, আমি তখনই ওই জায়গাটা পাবো যখন আমি আসলে ওই জায়গাটা যাওয়ার আসলে যোগ্য হব। আপনাকে ওই যোগ্যতা থাকতে হবে, আপনার ওই সাহস থাকতে হবে ভাই।
মতি আপা যে সময় অগ্নিকন্যা হয়েছেন সেরকম সময় আরো তো অনেক নারী ছিলেন, তারা তো অগ্নিকন্যা হতে পারেননি। তার মানে সেই নারী এগিয়ে আসবে যে নারীর মধ্যে আগুন আছে, যে নারী নেতৃত্ব দিতে পারে। এখানে আসলে নারী পুরুষ ভাগের চাইতেও যোগ্যতাটা বা সাহসিকতাটা অনেক ইম্পর্টেন্ট। আমার মনে হয় না যে কোনো যোগ্য মানুষকে কেউ দাবিয়ে রাখতে পারে, আমার মনে হয় না। এমনিতেই আমাদের সামাজিক আসলে সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে যেহেতু পারিবারিক ভাবে আমাদের নারীদেরকে একটু দমিয়ে রাখা হয়, সামাজিক ভাবে দমিয়ে রাখা হয়, সেটার প্রভাব কিন্তু কোনো না কোনো ভাবে রাজনীতিতে পড়ে। আমার এটা মনে হয় করে। কিন্তু দলীয় রাজনীতিতে আমি এখন পর্যন্ত আমি পাইনি, আমি যতদিন কাজ করেছি এবং গত 1 বছর আমি এটা দেখিনি। মানে আমি কখনো এটা আসলে বিশ্বাস করি না যে নারী হলে আমাকে পিছিয়ে দেওয়া হবে। আমি মনে করি যে পেশাই হোক না কেন, যে মাধ্যম হোক না কেন, যে সংগঠন হোক না কেন, রাজনীতির মাঠ হোক না কেন, একজন নারী যোগ্য হয়ে উঠলে ওনাকে দমিয়ে রাখা বড় কঠিন। আচ্ছা, সম্প্রতি আমাদের লেজেন্ড কণ্ঠশিল্পী জেমস ভাই, উনি একটা মন্তব্য করেছেন যে যারা সংস্কৃতি চর্চা করেন, যারা শিল্পী, তাদের রাজনীতি সচেতন হওয়া জরুরি, কিন্তু দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া ঠিক না। এই যে সংস্কৃতি সংস্কৃতির সঙ্গে জড়িত যে ব্যক্তিরা বা শিল্পীদের এই যে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হওয়া, এটা আসলে ইতিবাচক বা কতটা ইতিবাচক বা কতটা নেতিবাচক, আপনার মতামত জানতে চাচ্ছি আর আমাদের শিল্পী, বিখ্যাত শিল্পী শ্রদ্ধেয় জেমস ভাই বলেছেন এটা। এরকম একটা কোট আমি পেয়েছি আর কি, জেমস ভাই। আচ্ছা, আমি শুনি, আমি ওনার প্রতি যথাযথ আচ্ছা, ধরেন শ্রদ্ধা বলেন নাই, কিন্তু ধরেন আমি জানতে চাচ্ছি, ধরেন আমি ব্যক্তিগতভাবে জানতে চাচ্ছি যে অভিনেত্রীদের রাজনৈতিক দলীয় রাজনীতি করাটা কতটা ইতিবাচক, কতটুকু নেতিবাচক। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বললেন যে উনি বলেছেন কিনা আপনি শিও না, তাহলে আমি ওনার কথাটা বাদ দিয়ে বলছি। দেখেন, যদি সারা পৃথিবীতেই কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে যারা শিল্পী, সাহিত্যিক, কবি, অভিনেতা, অভিনেত্রীরা কিন্তু রাজনীতি করেছেন, তারা পার্লামেন্টে গেছেন, রাষ্ট্রপ্রধানও হয়েছেন। এরকম কিন্তু এখন পর্যন্ত এই নজির বহু আছে, বহু। এটি একটি। আরেকটি হচ্ছে যে একজন শিল্পী কেন রাজনীতি করতে পারবে না? ভাই, রাজনীতি তো আমার অস্তিত্ব, আমার জীবনের প্রধানতম অংশ। মানে এটা কোন সংবিধানে বা কোনো নিয়ম আছে যে একজন শিল্পী রাজনৈতিক আদর্শ থাকতে পারবে না? এটা যারা বলছে তারা বলছে হচ্ছে এই কারণে, এই কথাটা আসলে কোত্থেকে এসছে আমি আপনাকে বলি। দৃশ্য মাধ্যম শিল্পী যারা ছিলেন 5ই আগস্টের পর, তারা, আমরা যারা বঙ্গবন্ধু কন্যার পক্ষে কথা বলেছি, আমরা যারা বিভিন্ন সমাবেশে গেছি, তাদের উদ্দেশ্য করে বলেছে যে আমাদের রাজনৈতিক ভাবে কেন সমর্থন থাকবে, আমরা আওয়ামী লীগের দালাল, ফ্যাসিস্ট, অমুক 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 অনেক কিছু বলেছে। তো সেই কথায় যাব না, এটা আসলে কারো বলা কথা। তো আমি আসলে কোনো ব্যক্তি গোষ্ঠীর বলা কথাকে গুরুত্ব দিতে চাই না। আমি যেটা বিশ্বাস করি সেটি হচ্ছে, স্বাভাবিকভাবে যেটা বিশ্বাস করি, যে একজন মানুষের রাজনীতি করবার সম্পূর্ণ অধিকার রয়েছে এবং রাজনীতি সচেতন হওয়া প্রত্যেক নাগরিকের উচিত। শিল্পী হিসেবে, ডাক্তার হিসেবে, ইঞ্জিনিয়ার হিসেবে, শিক্ষক হিসেবে, একজন আইনজীবী হিসেবে, যে কোনো পেশাজীবী মানুষের রাজনীতি করা, রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হওয়াটা তার নাগরিক অধিকার। এটা নিয়ে কারো কিছু বলার এখতিয়ার নেই। এবং তিনি রাজনীতি করলেন দেখে তিনি অপরাধ করে ফেললেন, একজন ক্রিকেটার রাজনীতি করলেন দেখে অপরাধী হয়ে গেলেন, একজন অভিনয় শিল্পী রাজনীতি করলেন দেখে অপরাধী হয়ে গেলেন। এ কথাগুলো তারাই বলবেন যারা একটি নির্দিষ্ট রেজিমের পক্ষে কাজ করেছেন। দেখেন কথাটার মধ্যে কতটা হিপোক্রেসি। যারা এই কথাটা বলছে তারা কিন্তু একটা নির্দিষ্ট রেজিমের পক্ষে কথাটা বলছে, তারা একটা নির্দিষ্ট রেজিমকে পছন্দ করছে এবং তাদের হয়ে বলছে, ইউনূসের হয়ে আমাদেরকে কথাটা বলছে, আমাদেরকে শাস্তি দিচ্ছে, আমাদেরকে হুমকি দিচ্ছে, আমাদেরকে ক্ষমা চাইতে বলছে। আমি মনে করি যে যারা বলছেন
আমি তাদের নাম উল্লেখ করতে চাই না, বা তাদেরকে এটা বলানো হয়েছে দেখে তারা বলছে, আমি তাদেরকে দোষীও করতে চাই। এই এই বক্তব্যটার কোনো ভিত্তি নেই যে কোনো শিল্পী বা কোনো পেশাজীবী মানুষ রাজনীতি করতে পারবে না। যদি তাই হয়, কত জিনিসটা কত হাস্যকর। তাহলে কি প্রত্যেক মানে ঘরে ঘরে রাজনীতিবিদ আলাদা করে জন্ম নেবে? যে ঠিক আছে, আমার ভাই 4টা বাচ্চা, এই 3জন শিল্পী হবেন, ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, আর এই বাচ্চাটা যে হলো পৃথিবীতে ভূমিষ্ঠ হলো রাজনীতি করবার জন্য ভূমিষ্ঠ। ব্যাপারটা কি এরকম? ভাই রাজনীতিবিদ তো তৈরি হবে সমাজ থেকে। আপনি একজন ডাক্তার, ডাক্তারি পাশ করবার পর সে যদি রাজনীতিবিদ হোক, অসুবিধা কোথায়? আপনি তো রাজনীতি করবার জন্য এরকম না যে আমার 4টা বাচ্চা আছে, আমি 3জনকে এদিকে রাখবো, একজনকে ভাই আমি ইঞ্জিনিয়ার রাজনীতিবিদ বানাবো। তার মানে এই কথাটা খুবই হাস্যকর, খুবই ফালতু। রাজনীতি সকলেই করবে, একজন সাংবাদিক রাজনীতি করবে ভাই, কেন না? একজন শ্রমিক রাজনীতি করছে, শ্রমজীবী মানুষের যে রাজনৈতিক জায়গায় রাজনীতির কথা বলছে, সেটাকেও তো আপনি অশ্রদ্ধা করতে পারেন না। তাহলে কি আপনি বলবেন ভাই তুমি রিক্সা চালাও, তুমি কেন রাজনীতি করো? ভাই তুমি টেম্পু চালাও, তুমি কেন ভাই রাজনীতি করো? কেন টেম্পু চালে যে সে রাজনীতি করতে পারবে না? আমার বাবা শ্রমিক লীগের প্রেসিডেন্ট ছিলেন, শ্রমিকরা রাজনীতি করবে না? যারা বলে তারা ভুল বলে, তাদের প্রয়োজনে কথাটা বলে। তারাই কিন্তু গত 16 বছর বাংলাদেশ আওয়ামী লীগের ট্রাকে ট্রাকে ঘুরেছে, বাংলাদেশ আওয়ামী লীগের প্রজেক্ট করেছে, সিনেমা করেছে, অনুদান নিয়েছে, সাহায্য সহযোগিতা নিয়েছে, চুক্তিভিত্তিক নিয়োগ নিয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের সাথে ট্রেনে, মেট্রোতে, অনুষ্ঠানে, মঞ্চে নানানভাবে, মুজিব বর্ষে নানানভাবে প্রজেক্ট হিসেবে বহু কাজ করেছে। তখন সমস্যা নেই, কিন্তু সমস্যা হয়েছে এই দুঃসময় যে সকল শিল্পীরা, যে সকল পেশাজীবী সংগঠনের মানুষরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে কথা বলছে, তখন তারা বলছেন যে শিল্পীরা রাজনীতি করতে পারবে না। তাহলে রাজনীতি কারা করবে? শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক সবাই করতে পারবে, কিন্তু শিল্পীরা পারবে না। আই এম সো সরি, এটা তো খুবই ফালতু, এবং যারা বলেছেন তাদেরকে আমার কিছু বলার নেই, কারণ কত মানুষই তো কত কথা বলবে, সব গুরুত্ব দিয়ে ভাবার কিছু নেই। তোমরা একটু শেষের দিকে চলে আসছে আর কি। সেটা হচ্ছে আপনি সম্প্রতি সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ নামে একটি সংগঠন গড়ে তুলেছেন, উদ্যোক্তা একজন। তো আপনি যেহেতু আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত, তো এই সংগঠনের পেছনে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা পেছনে আছেন কিনা, না না, বা থাকলে কি এখানে কোনো হ্যাঁ? এবং প্রথমত হচ্ছে যে দেখেন, আমি তো আওয়ামী লীগের রাজনীতি করি আরো আগে থেকে, কিন্তু আমি টেলিপেপের তো সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম। আমি মিরপুর মিডিয়া ক্লাব, প্রায় কয়েক হাজার কর্মীদের একটি সংগঠন, সেখানে প্রেসিডেন্ট ছিলাম। আমি অ্যাক্টর সিকিউরিটির মেম্বার, আমি ডিরেক্টরস গিল্ডের মেম্বার, আমি সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির মেম্বার, আমি আবৃত্তি সমন্বয় পরিষদের মেম্বার, আমি গ্রুপ থিয়েটার ফেডারেশনের মেম্বার। এত বছর ধরে কাজ করেছি, হয়তো কমিটিতে নেই। তো এই যে এত সংগঠনে ছিলাম, তখন আমি আওয়ামী লীগ না। কিন্তু যখন ধরেন এই দুঃসময়, যখন অন্য সংগঠনরা কাজ করতে পারছেন, যখন আমাদের শিল্পীরা, আমাদের শিল্পীদের উপর আঘাত আসছে, যখন আমাদের সাংবাদিকদের উপর আঘাত আসছে, যখন আমাদের নাচের শিল্পীদের, আমাদের গানের শিল্পীদের, আমাদের কবি সাহিত্যিকদের উপর আঘাত আসছে, তখন তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই। আমার মনে হয়েছে এরকম একটি যুদ্ধকালীন সময়ে সবাইকে যদি সম্মিলিতভাবে একটা প্ল্যাটফর্মে আনা যায়। আজকে আমি আপনার হয়ে যে কথা বলবো, আপনাকে আজকে অ্যারেস্ট করে ধরে নিয়ে গেলে আপনার পাশে কি দাঁড়ানোর জন্য আপনার সংগঠন আছে? আজকে সাংবাদিকদের সংগঠনগুলো কোনো কাজ করতে পারছে না, সাংবাদিকদের লাশ পড়ছে। কই, তাদের জন্য তো আপনাদের সাংবাদিক ইউনিয়নের কেউ মানববন্ধন করলো না, কেউ কোনো বিবৃতি দিল না। তো আমার মনে হচ্ছে যে সকলকে মিলে যদি আমরা এক হতে পারি, তাহলে দল, মানে ধরেন যখন আমি আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল যে সময়টাতে, সেই সময় শুধু আমি কেন, তখন তো সবাই আওয়ামী লীগ করেছে, তখন কোনো সমস্যা নাই। আর 5 আগস্টের পরে শুধু আমি আওয়ামী লীগ করি, অনেকে আওয়ামী লীগ করেন, পার্থক্যটা এখানে। কিন্তু আমি আপনাকে স্পষ্ট করে বলছি, এটা একদমই নন পলিটিক্যাল একটা প্ল্যাটফর্ম, যেখানে আমরা এটা
একদমই এই যুদ্ধকালীন সময়ের একটা উদ্যোগ। এটা নিয়ে যে কোনো ভবিষ্যতে এটা অন্য কোনো কিছু হবে কিনা আমি জানি না, কিন্তু এই সময় আসলে আমাদের সকল শিল্পীদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্য নিয়ে নিজেরা নিজেদেরকে যাতে আমরা সমর্থন করতে পারি, সহায়তা করতে পারি, সেই জায়গায় থেকে হয়তো ভালো সময় আসলে অন্য যে সংগঠন আছেন ওনারা হয়তো ওনাদের বাস্তবতার ভেতর থেকে বেরিয়ে এসে ওনারা হয়তো ওনাদের উদ্যোগগুলো আবার গ্রহণ করতে পারবেন। এখন হয়তো ওনারা এমন সমস্যার ভেতরে আছেন, ওনাদের বাস্তবতা হয়তো এরকম যে ওনারা কথা বলতে পারছেন না, কারো পাশে দাঁড়াতে পারছেন না। দেখেন, আমাকে যখন ধানমন্ডি 32 আমার উপর যখন হামলা করা হয় গত বছর, আমি দেখেছি যে খুব বেশি মানুষ আমার পাশে দাঁড়াতে পারেনি। বা আমি যখন মানে তার পরবর্তীতে যখন আমাদের মামলা দিয়েছে একের পর এক মামলা, সবার আগে আমার নামে একক একটি মামলা হয়েছিল, রাষ্ট্রদ্রোহিতার মামলা। পরে সেই মামলাটি কোনো সাক্ষ্য প্রমাণ কোনো কিছু না পাওয়াতে মামলাটি খারিজ হয়ে যায়। কিন্তু এককভাবে যখন আমার মানে এই ধরনের একটি মামলা, আমার আমার অবস্থা কি হতো চিন্তা করেন। এবং পরবর্তীতে অনেকগুলো মামলা হচ্ছে আমার নামে, আমার অনেকগুলো মামলা। তো সেই মামলায় তো কেউ বিবৃতি দেয়নি, কেউ বলেনি যে কেন রোকেয়া প্রাচীর নামে মামলা হলো, কেন 15 জন শিল্পীর নামে মামলা হলো। এতগুলো শিল্পীর নামে যে মামলা হয়েছে, হত্যা মামলা, সেগুলো নিতে কেউ কথা বলেনি। কথা বললে হয় কি, ধরেন আজকে আপনি কোনো কারণে বিপদগ্রস্ত হলেন, আমি যদি বলি যে কেন ওনার বিরুদ্ধে এরকম হলো, আমরা প্রতিবাদ জানাচ্ছি, আমরা নিন্দা জানাচ্ছি, আপনি কিন্তু একটু হলেও আপনার ভালো লাগবে যে আপনার পাশে কেউ আছে। আমাদের পাশে কেউ ছিল না, কেউ নেই, গত 1 বছরে কেউ দাঁড়ায়নি। একটা মানুষ মৃত্যু মুখে যখন থাকে, শেষ মুহূর্তে চোখ বন্ধ করবার আগে যখন দেখে তার পাশে কেউ আছে, ওটা অনেক বড় শান্তি। আমরা গত 1 বছরে কাউকে পাশে পাইনি। যাদের উচিত ছিল ছায়া দেয়া, যাদের উচিত ছিল আমাদেরকে সমর্থন করা, যাদের উচিত ছিল আমাদেরকে সাহস দেয়া, অনুপ্রেরণা দেয়া, পারেননি। আমি ওনাদেরকে দোষ দিচ্ছি না, এটা ওনাদের বাস্তবতা। তাই আমার মনে হচ্ছে যে আমার যেটা জায়গা থেকে তৈরি মানে ভাবা, আমার তো আসলে হারানোর কিছু নাই। আমি জীবন মৃত্যুর ঊর্ধ্বে ওঠা একটা মানুষ। কালকেও তো এমনি স্বাভাবিকভাবে মারা যেতে পারি আমি একটা। আমরা শুনি না ভালো মানুষ মারা গেছে, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, কত ভাবে আমরা মৃত্যুবরণ করতে পারি। তাহলে যতক্ষণ বেঁচে আছি ভাই দেশকে কিছু দেই, আর কিছু না, আর কোনো কারণ নেই। ঠিক আছে আপু, আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে টেলিভিশনের যে প্রযোজক সংগঠন টেলিপ্যাথ এর সহ-সভাপতি হিসেবে আপনি দায়িত্ব পালন করেছিলেন, কিন্তু গত 5 আগস্টের পরে আপনাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, আপনাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে যতটুকু জানি। তো এই যে আপনাকে এই যে সরিয়ে দেওয়া হলো, এর পিছনে কি শুধুই রাজনৈতিক কারণ নাকি অন্য কোনো কারণও থাকতে পারে এর পিছনে? ওনারা আমাকে বলেছেন যে আমাকে বহিষ্কার করেছে বলতে 19শে আগস্ট, অর্থাৎ ধানমন্ডি 32-এর হামলার পর যখন আমি আহত, সেরকম একটা সময় ওনারা আমাকে এবং বলেছেন যে শৃঙ্খলা ভঙ্গ বহিষ্কার। এবং এটি বলে ওনারা টেলিভিশনে এবং বিভিন্ন জায়গায় বিবৃতি দিয়েছে, মানে প্রেস রিলিজ পাঠিয়েছেন। তো শৃঙ্খলা ভঙ্গ আমি কি করেছি আমি জানি না। ওদের সাথে এটাই বলছিলাম যে ওদেরকে নিয়ে আমি 14ই জুলাই ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর ওই প্রতিকৃতিতে ফুল দিতে গিয়েছিলাম। যারা আমাকে বহিষ্কার করেছে 14ই জুলাই 2024, তারা আমার নেতৃত্বে আমার সাথে দাঁড়িয়ে ধানমন্ডি 32-এ ফুল দিয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। তারাই 19শে আগস্ট 18-19 এরকম একটা সময় হবে আমাকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করেছেন। এই যে সময়টুকু, এই সময়কালটা আপনার পুরো ইন্টারভিউ কিন্তু আসল উত্তর। পাল্টে যাওয়ার সময়, পাল্টে যাওয়া মানুষ, পাল্টে যাওয়ার সংগঠন। আমি আপনাকে মানে 14 জুলাই আর 19শে আগস্ট পর্যন্ত সময়টা বললাম, যে কমিটি নিয়েই আমি গেছি, আমার নেতৃত্বেই কমিটি গেছে ফুল দিতে, সে আমাকে ওরা শৃঙ্খলা ভঙ্গের দায় 19শে আগস্ট বহিষ্কার করেছে। কিছুই না, আমাকে যদি ওরা বলতো যে আপা আপনি পদত্যাগ করেন, আমি পদত্যাগ করতাম। এখন এই যে, এবং আরো একটা কথা বলি, এই গ্রুপ আমি কিন্তু গতবার আমার নেতৃত্বে ওনারা নির্বাচনও করেছিল। তো এখন যেটাই হোক, আমাকে বললে অসুবিধা ছিল না, কিন্তু ওনারা কেন করেছেন আমার কাছে সে উত্তর নেই। আমার তাদের প্রতি কোনো রাগও নেই, অভিমানও নেই,
কারণ আমি আমার একমাত্র রাগ শুধু ইউনূসের উপর, ইউনূসের যে বাহিনী তাদের উপর। আমার যেসব শিল্পীরা আমাকে গালি দিয়েছে, আমাকে নিয়ে ভিডিও করেছে গালি দিয়ে, আমার জন্য মানববন্ধন করেছে অনেকে, বিভিন্ন রাজনৈতিক টোকাই, কিশোর গ্যাং, এই টাইপের একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে অনেক শিল্পী আমাকে অনেক খারাপ কথা বলেছেন, অনেকে অনেক অশ্লীল কথাবার্তা আমি জেনেছি, শুনেছি, বলেছে ইনবক্সে, ফেসবুকে। আমার বিশ্বাস করেন, আমি আপনার অনুষ্ঠানে, আপনার ইন্টারভিউর মধ্যে দিয়ে বলছি, আমার এতে কারো প্রতি কোনো রাগ নেই। আমার একমাত্র রাগ হচ্ছে মেটিকুলাসলি ডিজাইন করা কনস্পিরেসির যারা অংশ তাদের, এবং ইউনূসের প্রতি সমস্ত রাগ, ক্ষোভ, বিদ্বেষ, প্রতিবাদ, ধিক্কার। নোবেল পুরস্কার বিজয়ী একজন ব্যক্তি, তিনি আগের চেয়ে ভালো দেশ চালাচ্ছেন, আরো অনেক প্রশংসা শুনি। তো এরকম একজন ব্যক্তির উপর কেন আপনার খুব? আপনি আপনি নিজেই বলেন তো, আপনারা সাংবাদিকরা ভালো আছেন নাকি? আপনারা সাংবাদিকরা জুলাইয়ের আগে যা মানে আপনাদের অবস্থার আজকের অবস্থা এক, ভালো আছে কি নাই যদি সেই রাজনৈতিক আলোচনায় আবার যায়, আমি কিন্তু আপনার সাথে পুরো আয়োজনে বলেছি দেশের পরিস্থিতির কথা। শুধু এখন যেন আবার প্রশ্ন করেন, আমি আবারও বলছি, 1 বছরে দেশে কোনো বিনিয়োগ নেই, 1 বছরে 500 কলকারখানা, ফ্যাক্টরি বন্ধ, দেশের অর্থনৈতিক অবস্থা 1 বছরে অনেক এমন জায়গায় পৌঁছে গেছে যে আপনাকে টেনে তুলতে 50 বছর লাগবে। এই 1 বছরে তারা যা দুর্নীতি করেছে, এই দুর্নীতিতে যদি আপনি 16 বছরে মানে নেন হিসেব করে, আপনি নিতে পারবেন। এই 1 বছরে যে পরিমাণ হত্যা, ধর্ষণ, নারীর প্রতি সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট হয়েছে, এটা নজিরবিহীন। 3500 পুলিশকে যেভাবে মানে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। কেন? 5 তারিখের পরে তো কোনো আওয়ামী লীগ ছিল না, আপনি পুলিশকে কেন মারলেন খুঁচিয়ে খুঁচিয়ে? আপনি রাগ করে একটা পুলিশকে একটা গুলি করতে পারেন, কিন্তু পুলিশকে খুঁচিয়ে খুঁচিয়ে, মানে পাকিস্তান আমলে ওরা যেমন বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মেরেছিল, থানা পুড়িয়ে দিল কেন? আন্দোলনে থানা পড়তে হবে কেন? আপনি 450টা না 460টা থানা পুড়িয়ে ফেললেন, লুটপাট করলেন অস্ত্র, আপনি কারাগার কেন লুটপাট করলেন? কারাগার কেন ভাঙতে হলো? কেন কয়েদিদেরকে বের করতে হলো? কেন স্থাপনা ভাঙতে হলো? আমি কিন্তু এখনো বঙ্গবন্ধু এবং ধানমন্ডি 32-এ আসিনি। আপনি সংসদ ভবন, আপনি তো নির্বাচন করে সংসদ ভবনে যাবেন, কেন সংসদ ভবনটাকে এরকম পরিস্থিতি করলেন? সংসদ ভবন আর সংসদ ভবন আছে? আসেন গণভবন, কেন গণভবন যা হয়েছে সেটা তো আলোচনার মানে অবকাশ নাই, কেন ধানমন্ডি 32 ভাঙতে হবে? আপনি শুধু বলেন তো, সারা বাংলাদেশে এত ভাঙচুর আর অগ্নি সংযোগ করতে কি পরিমাণ গান পাউডারের সাপোর্ট লাগে? এটা কি ভাই এরকম যে একটু কেরোসিন তেল কিনে এনে দিলাম ম্যাচ চালায়? নো, গান পাউডার। গান পাউডার কোথায় পেল ওই টোকাইরা? কেন আপনি কয়েদিদের বের করলেন? এবং সেই কয়েদির মধ্যে কারা জানেন আপনি? জঙ্গি, সন্ত্রাসী, উগ্রবাদী। কেন? আপনি 1 বছরে আমরা যাদেরকে গ্রেফতার করেছি, ইনক্লুডিং আওয়ামী লীগের অপরাধীদেরকেও, আপনি কেন সবাইকে জামিনে এবং খালাস করে বের করলেন? আমরা শাস্তি দিয়েছি আবরারের খুনিদের, আপনি বের করলেন। আমরা বিডিআর হত্যা মামলার আসামিদেরকে অ্যারেস্ট করেছি, আপনি কেন বের করলেন? আমরা জিকে শামীমকে গ্রেফতার করেছি, শাস্তি দেওয়া হয়েছে, আপনারা কেন বের করলেন? মোবারককে শাস্তি দেওয়া হয়েছে, আপনারা কেন বের করলেন? আপনারা অস্ত্র মামলা থেকে শুরু করে জঙ্গি, যুদ্ধাপরাধী সবাইকে আপনারা খালাস করে নিয়ে আসলেন কেন? সমস্ত টোকাইদের হাতে এখন অস্ত্র। এরকম কপাকপি আপনি সাংবাদিক জীবনে দেখেছেন কখনো? আপনি দেখেছেন? কেন এরকম হবে? আপনি না নতুন রাষ্ট্র গড়তে চেয়েছেন, আপনি 12টা প্রকল্প নিতে পারেন না বাংলাদেশের মানুষের। আপনি মিডিয়া হাউস দখল করে ফেলতেছেন, সাংবাদিকদের সদস্যপদ বাতিল করে দিচ্ছেন, সাংবাদিকরা স্থায়ী পাসওয়ার্ড দিচ্ছে, আপনি জেলে বললেন। আপনি মুক্তিযোদ্ধার স্বীকৃতি কেন বাতিল করলেন? আপনি আমাদেরকে ধানমন্ডি 32-এ যেতে দিচ্ছেন না, তারপরে আপনি যাদেরকে যেতে দিলেন তারা কারা? মেজর ডালিমের রেডিও ভাষণ শুনতে হবে ধানমন্ডি 32-এ, লুঙ্গি ডান্স শুনতে হবে, সানি লিওনের ডান্স দেখতে হবে ধানমন্ডি 32-এ।
নারীদেরকে জুতাপেটা করতে হবে? অভিনেত্রী জয়া আহসান থেকে শুরু করে সাকিব খান, অভিনেতা সাকিব খানকে? এগুলো কি আপনি মনে করেন ভালো থাকা? এই ভালো থাকা আপনাদেরকে শুভেচ্ছা, এই ভালো থাকার মানুষজনকে যারা ভালো আছেন। ইউনুসকে যারা সমর্থন করেছিল তাদেরকে জুতা মারা হচ্ছে। সাধারণ মানুষ ভালো নেই, কাঁদছে, হাহাকার করছে। দেখবার দৃষ্টি দিয়ে দেখুন। আমি মিথ্যে বলে যাচ্ছি না অনুষ্ঠানে। কোনো তথ্য ভুল দিয়ে থাকলে আমাকে জিজ্ঞেস করেন। আমি যা বলছি সেগুলো ঘটেছে। এই বললাম যে আমার সকল রাগ, ক্ষোভ, প্রতিবাদ, ধিক্কার ইউনূসের প্রতি। সকল রাষ্ট্রদ্রোহীদের বিচার চাই এবং এই বিজয় লক্ষ্যে পরিণত না হওয়া পর্যন্ত, স্বাধীনতা পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত এ যুদ্ধ চলবে। বাংলাদেশের খবরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে আপনাকেও ধন্যবাদ, কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বললাম জনপ্রিয় অভিনেত্রী রোকেয়া প্রাচীর সঙ্গে, বেশ অনেকক্ষণ আড্ডা দিলাম। আমরা পরবর্তীতে অন্য কোনো অতিথিকে নিয়ে আবারও হাজির হব। ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।